2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত রাজবাড়ী সদর কলেজের সকল শিক্ষার্থীকে আমি জিয়াউর রহমান স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের অর্থনীতি ক্লাসের আজকে তৃতীয় ক্লাস এবং প্রথম অধ্যায়ের শেষ অংশটুকু আমি আজকে তোমাদের শেষ করব। আশা করছি তোমরা আমার আগের দুটো ক্লাস অবশ্যই দেখেছো এবং তার ধারাবাহিকতায় এই ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়টা সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করবে আমি আশা করি। তাহলে শিক্ষার্থী তোমরা অবশ্যই আমাদের যে ক্লাসগুলো সেগুলো দেখছো এবং যারা যেটা আমাদের ক্লাসগুলো যেটা রাজবাড়ী কেবল নেটওয়ার্কে প্রচারিত হচ্ছে সেগুলো যারা দেখতে পাচ্ছ না তারা অবশ্যই আমাদের যে রাজবাড়ী সদর কলেজের ইউটিউব চ্যানেল রাজবাড়ী গভ.কলেজ সেখান থেকে সেগুলো দেখতে পারবা এবং সেখানে তোমার সাবস্ক্রাইবার হয়ে যদি থাকো তাহলে সেগুলো সবসময় তোমরা আপডেট সেগুলো পাবা। তাহলে আজকে আমি তৃতীয় লেকচারটা প্রথম অধ্যায়ের উপরে যে গতদিন আমরা পড়েছিলাম তোমাদের মনে আছে পড়েছিলাম আমরা হচ্ছে গণতন্ত্র অর্থ ব্যবস্থা এবং সমাজতন্ত্র ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা পর্যন্ত আমরা পড়েছিলাম। আর সেই ধারাবাহিকতার একটা অংশ আমরা বাদ দিয়েছিলাম সেটা হচ্ছে দাম ব্যবস্থা বা দাম প্রক্রিয়াটা আমরা তখন পড়াই। আশা করছি এখন আমি সেই বিষয়টাই আসবো যে দাম প্রক্রিয়াটা বা দাম ব্যবস্থাটা কি। যে গণতন্ত্রের অর্থ ব্যবস্থায় মনে করা হয় যে এই অর্থ ব্যবস্থায় কোনো নিয়ন্ত্রক কেউ নেই বা নিয়ন্ত্রক কোনো সংস্থা বা কেউ নেই, কিন্তু দেখা যায় যে এই গণতন্ত্র শৃঙ্খলবিহীন না, এখানেও অবশ্যই একটা শৃঙ্খল আছে। তাহলে সেই শৃঙ্খলটা কি? সেই শৃঙ্খলটা হচ্ছে দাম ব্যবস্থা। তাহলে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দর কষাকষি হয় সেই দর কষাকষির মাধ্যমে যে একটা দাম নির্ধারিত হয় সেটা হচ্ছে দাম প্রক্রিয়া। যে এই যে তুমি একজন বিক্রেতা কি পরিমাণ বিক্রয় করবে এবং ক্রেতা কি পরিমাণ ক্রয় করবে তাহলে তার মধ্যে সম্পর্কটা থাকে কি দিয়ে? দাম দিয়ে। তাহলে সেই দামই নির্ধারণ করে দেয় যে কি পর্যন্ত বা কি পরিমাণ সে দ্রব্যটা ক্রয় করবে। তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে না, দেখা না গেলেও এটা অটোমেটিক্যালি বাজার প্রক্রিয়ার মধ্যে একটা অংশ হিসেবে থাকে। আর এটাই হচ্ছে দাম প্রক্রিয়া। বিশেষ করে অ্যাডাম স্মিথ তার ইনভিজিবল হ্যান্ড যেটা আমরা বলি অদৃশ্য হস্ত, সেই অদৃশ্য হস্ত যেটা বলতে বুঝি সেটাই দাম প্রক্রিয়া। যে এখানে দেখা যাচ্ছে না কিন্তু অটোমেটিক্যালি বাজারটাকে নিয়ন্ত্রণ করছে চাহিদা এবং যোগানের মাধ্যমে। সেটা হচ্ছে এই দাম প্রক্রিয়া। তাহলে দাম প্রক্রিয়ার ক্ষেত্রে যে আমরা গণতন্ত্রের যে শৃঙ্খলের কথা বললাম তাহলে গণতন্ত্র সেই ক্ষেত্রে কখনো মনে করা উচিত নয় যে এখানে কোনো শৃঙ্খলা নাই বা শৃঙ্খল সেটা মনে করার কোনো কারণ নাই। তাহলে এই ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে শৃঙ্খল নেই, তাহলে কিভাবে সেটা নিয়ন্ত্রণ হয়? তাহলে সেই সমস্যা সমাধানে দাম ব্যবস্থায় যথেষ্ট। তাহলে সেটাই আমরা একটা দেখবো যে গণতন্ত্র অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যা সমাধানে কিভাবে দাম ব্যবস্থাটা ভূমিকা রাখে। তাহলে দেখো যে প্রথমত ভোগের ক্ষেত্রে, যে ভোগের ক্ষেত্রে আমরা কি জানি যে ভোগের ক্ষেত্রে একজন ভোক্তা কত পর্যন্ত সে দ্রব্য ভোগ করবে, যে পর্যন্ত সে তার দামটা দেবে সেই দাম পর্যন্তই সে যদি উপযোগটা পায়। উপযোগ বলতে তার যে অভাব মোচনের যে ক্ষমতা সেটা আমরা বুঝি। অর্থাৎ দাম যে পর্যন্ত সে পর্যন্ত দেবে সে পর্যন্ত সেই জিনিসটা তার উপযোগ থাকবে। যদি একটা জিনিসে তার উপকারিতা না থাকে তাহলে সে সেই জিনিসটা দাম দিয়ে আর কিনবে না। তাহলে দাম সে পর্যন্ত দেবে যে পর্যন্ত তার দামটা দিয়ে সে তার উপযোগটা সর্বোচ্চ করবে। তাহলে এই ক্ষেত্রে ভোগটা নির্ধারণ হচ্ছে কি দামের দ্বারা, আর দামটা হচ্ছে ওই তোমার গণতন্ত্রের ক্ষেত্রে যে শৃঙ্খলা সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই দামটা অবশ্যই কি ভূমিকা রয়েছে। উৎপাদন ক্ষেত্রেও দাম ব্যবস্থার একটা ভূমিকা রয়েছে। দেখো উৎপাদন ক্ষেত্রে যে দাম ব্যবস্থার ক্ষেত্রে একজন উৎপাদক সে কি করে? উৎপাদক অবশ্যই সে উৎপাদন করবে দুটো শর্ত মেনে। একটা হচ্ছে তার একটা
নির্দিষ্ট খরচ থাকবে, সেই খরচের মধ্যে সর্বোচ্চ সে উৎপাদন করতে চাইবে। অথবা আরেকটা হচ্ছে সে একটা নির্দিষ্ট উৎপাদন করার জন্য, পরিমাণে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদন করার জন্য সে সর্বোচ্চ বা সর্বনিম্ন যে খরচে সেটা উৎপাদন করতে পারবে, তাহলে সে এই শর্তটা মেনে উৎপাদন করবে। তাহলে ওই যে সে কি পরিমাণ এখানে উৎপাদন করবে, এখানেও কিন্তু তার যে ওই যে দামের বিষয়টা, খরচের বিষয়টা তাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। মানে এই ক্ষেত্রে দাম ব্যবস্থা অবশ্যই রয়েছে। আর হচ্ছে উৎপাদন পদ্ধতি নির্ধারণেও দাম ব্যবস্থার ভূমিকা রয়েছে। খেয়াল করো যে উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে যে আমরা জানি শ্রম এবং মূলধন দুটো দিয়ে উৎপাদন করা যায়, তাহলে তুমি শ্রম ব্যবহার করে উৎপাদন করবা নাকি মূলধন ব্যবহার করে উৎপাদন করবা, তাহলে সেটা হচ্ছে একটা বিষয়। তাহলে শ্রম ব্যবহার করে যদি উৎপাদন করা হয় তাহলে এখানে নির্ধারিত হবে কি, শ্রমের মূল্য যদি কম হয় তাহলে শ্রম ব্যবহার বেশি হবে, আর মূলধন যদি উৎপাদনটা মূলধনের দামটা কম হয় তাহলে মূলধন ব্যবহার বেশি হবে। তাহলে এই উৎপাদন পদ্ধতি কোনটা হবে সেটাও শ্রমের মূলধনের দামের উপর নির্ভর করছে। তাহলে এটাই কি আরেকটা হচ্ছে উপকরণের বিলি বন্টন। খেয়াল করো যে উপকরণের বিলি বন্টনের ক্ষেত্রেও দাম ব্যবস্থার একটা ভূমিকা রয়েছে। কারণ উপকরণের ক্ষেত্রে যে এই যে একটা দ্রব্য ক্রয় করা হয়েছে বা উপকরণের ক্ষেত্রে শ্রম এবং মূলধন বা ভূমি এগুলো নেওয়া হয়েছে, তাহলে শ্রমের বিনিময়ে তুমি তাকে মজুরি দিবা, মূলধনের বিনিময়ে তাকে সুদ দিবা, মূলধনের বিনিময়ে তাকে সুদ দিবা, আবার তার যে যদি জমি থাকে তাকে খাজনা দিবা। তাহলে এটা কে কতটুকু কার মধ্যে কতটুকু যাবে, তাহলে সেইটুকু নির্ধারণ করে দেবে হচ্ছে এই দাম ব্যবস্থা। তাহলে এই ক্ষেত্রে একটা বিষয় আছে যে যে বিলি বন্টন যেটা হচ্ছে, তাহলে বিলি বন্টনের ক্ষেত্রে তুমি উৎপাদন কৌশলের জন্য কতটুকু শ্রম রাখবা, কতটুকু মূলধন রাখবা, তাহলে এখানে তোমার হিসাব করতে হবে। শ্রম তুমি যদি ব্যবহার করো তাহলে কত টাকা ব্যয় হবে, আর মূলধন ব্যবহার করলে কত টাকা ব্যয় হবে, তাহলে এর মধ্যে তুমি বিলি বন্টনটা তোমাকে করতে হবে যে তুমি কতটুকু শ্রম নেবা আর কতটুকু মূলধন নেবা তোমার খরচের মধ্যে। তাহলে এই জায়গার মধ্যে একটা শ্রম এবং মূলধনের দাম ব্যবস্থা রয়েছে। তারপর একটা দেখো আয় বন্টনের ক্ষেত্রে, যে আয় বন্টনের ক্ষেত্রে এখানে আমরা যদি সরকারকে বাদ দিই তাহলে দুটো থাকে, একটা হচ্ছে কি পরিবার থাকে আর একটা হচ্ছে ফার্ম থাকে। তাহলে পরিবার থেকে ফার্মের কাছে যাই তোমার ওই যে আমরা যদি এখানে এই যে পরিবারের ফার্মের কথা যেটা বললাম, পরিবার পরিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান আর হচ্ছে ফার্ম। দেখো এই পরিবার এবং ফার্মের মধ্যে একটা চক্রাকার প্রভাব থাকে। কিভাবে এই চক্রাকার প্রভাবটা থাকে, যে এখানে পরিবারের থেকে কিনতে যায় ভূমি, শ্রম, মূলধন সবকিছু কি ভূমি দেয়, শ্রম দেয়, মূলধন দেয়, ভূমি শ্রম এবং সংগঠন সবগুলো অবশ্যই পরিবার থেকে ফার্মের কাছে যায়। আর ফার্মের কাছ থেকে অবশ্যই পরিবারের আসে এই যে ভূমির বিনিময়ে খাজনা, মূল শ্রমের বিনিময়ে মজুরি, মূলধনের সুদ, আর সংগঠনের হচ্ছে মুনাফা। অর্থাৎ খাজনা, তারপর শ্রমের বিনিময়ে তোমার আসতেছে মজুরি, তারপরে সুদ, আর সংগঠনের ক্ষেত্রে হচ্ছে মুনাফা। তাহলে এইগুলো পরিবারের কাছে আছে। দেখো যে পরিবার থেকে একটা জিনিস ফার্মের কাছে যাচ্ছে, ফার্ম থেকে আবার পরিবারের কাছে তার বিনিময়ে অর্থটা আসছে। তাহলে এই যে আসা এবং যাওয়া, যে তোমার পরিবার থেকে ফার্মের কাছে, ফার্ম থেকে পরিবারের কাছে, তাহলে এখানে একটা আয়ের ক্ষেত্রেও একটা চক্রাকার প্রভাব হয়। অর্থাৎ পরিবার যে আয়টা করে সেই আয়টা আবার ফার্মের যে দ্রব্য উৎপাদন করে সেটা থেকে ক্রয় করে, আবার সেই ক্রয় যেটা করে তার অর্থ আবার ফার্মের কাছে চলে যায়। তাহলে অর্থাৎ পরিবার এবং ফার্মের মধ্যে এই একটা চক্রাকার প্রভাব চলতেই থাকে। তাহলে যখন চলতেই থাকে তাহলে এইটাই হচ্ছে তোমার কি আয় বন্টনের ক্ষেত্রে আমরা যেটা বলি, যে আয় বন্টনের ক্ষেত্রে এই পরিবার এবং ফার্ম এখানে ভূমিকা রাখে যে কতটুকু কে কতটুকু পাবে, তাহলে সেই বন্টনটা নির্ধারিত হচ্ছে দামের মাধ্যমে। এই যে দাম, ভূমির দাম আছে, শ্রমের দাম আছে, সেই বিষয়টা। আর হচ্ছে অর্থনৈতিক কল্যাণ সর্বোচ্চ করো। দেখো যে আমরা একজন উৎপাদক চাই তার সর্বোচ্চ উৎপাদন করতে, আবার একজন খরচের মধ্যে সর্বোচ্চ উৎপাদন করতে, আবার একজন ভোক্তা চাই তার নির্দিষ্ট দামের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা প্রয়োগ করতে। তাহলে দুজনের ক্ষেত্রেই সে সর্বোচ্চ কল্যাণটা বেছে নেয়। আর যদি দুজনেই এখানে সর্বোচ্চ কল্যাণ বেছে নেয় তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এক্ষেত্রে অবশ্যই ওই তোমার অর্থনৈতিক কল্যাণ সমাজের জন্য হবে।
তাহলে এইটুকু আমরা বলতে পারি। তাহলে দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যদিও দেখা যাচ্ছে এখানে কোনো শৃঙ্খলা নাই, তারপরও দাম অটোমেটিক্যালি সকলকে শৃঙ্খল করে রেখেছে। তাহলে এখানে দেখো যে আমরা যেটা বলছি, তাহলে এটা শৃঙ্খলটা কিভাবে করছে তোমরা পাশের গ্রাফটি একটু খেয়াল করে দেখো। আমি এতক্ষণ যেটা বললাম দেখো যে এটাকে সবসময় একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। যখন যে তোমার কোনোভাবে দেখো যে তোমার দামটা কি হয়েছে, চাহিদাটা ডিমান্ডটা ফল করছে, যোগানটা বা চাহিদাটা কমে গেছে, তখন কি তোমার এই পাশে কি হবে, এই যে ফল করছে চাহিদা, তাহলে অবশ্যই তখন কি হবে, ডিমান্ডটা তোমার কি হচ্ছে, প্রাইস করছে এই পাশে। তাহলে এখানে ডিমান্ড যখনই ফল করবে তখন এই পাশে কি হচ্ছে, সাপ্লাইটা তোমার কি অটোমেটিক্যালি প্রেরণ করবে কিভাবে, দামটা। চাহিদা যখন বাড়বে তখন দামটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি বাড়ার জন্য দামটা বেড়ে যাওয়ার জন্য চাহিদাটা কি কমে যাবে। আর যখনই কমে যাবে তখন দাম বাড়ার জন্য আবার কি যোগানটা বাড়বে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রাইসটা একটা ফল হবে বা দামটা কমবে। অর্থাৎ দাম কম হলে পারে কি হবে, চাহিদা কমে যাবে, আর হচ্ছে কি যোগানটা তখন তো অটোমেটিক্যালি সেটাকে ব্যালেন্স করে ফেলবে। আবার একইভাবে যখন তোমার দেখা যাচ্ছে কোনো কারণে চাহিদা বেড়ে গেছে, তখন অবশ্যই দামটা সেই ক্ষেত্রে কি রাইজ করছে বা দামটা বেড়ে যাচ্ছে, তখন আবার কি তার যোগানটা কমে যাচ্ছে। তাহলে অটোমেটিক্যালি এটা কি হবে, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে, চাহিদা এবং যোগানের মাধ্যমে একটা সমতা করবে। তাহলে এই সমতার মাধ্যমে একটা জায়গায় এসে তোমার এটা ব্যালেন্স থাকবে। তাহলে এইটা হচ্ছে গণতন্ত্র অর্থ ব্যবস্থার মূল বিষয়। তাহলে এবার আসি মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা এটা কি, তোমরা দেখছো পাশের ছবিটা, মিশ্র অর্থ ব্যবস্থা রাজা এবং প্রজা হাতে হাত রেখে কাজ করে। তাহলে সেই অর্থ ব্যবস্থায়, অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিরাজ করে, তাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ এই ধরনের অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কি থাকবে, সরকারি বেসরকারি উভয় মালিকানা থাকবে। আর উভয় মালিকানা থাকলে একসাথে কি হবে, তোমার ওই বাজারে উৎপাদন ভোগ মন্ত্রণের ক্ষেত্রে কি পরিমাণ ভোগ হবে মন্ত্রণ হবে সেটা কি সরকারও নির্ধারণ করবে, আবার কি বেসরকারি উদ্যোগও সেটা নির্ধারণ করবে। সহজ কথায় যে অর্থ ব্যবস্থায় সরকারি মালিকানার পাশাপাশি বেসরকারি মালিকানা বজায় থাকে তাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে দেখো কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ব্যক্তিগত সম্পদের ব্যক্তিগত মালিকানা। অবশ্যই মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে। তাহলে সেই ব্যক্তিগত মালিকানা কি, যা থাকবে সম্পদটা সব কি জনগণ থাকবে, সেই জনগণের মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকবে। যেমন তুমি মনে করো ব্যক্তিগত গাড়ি থাকতে পারে, ব্যক্তিগত বাড়ি, ব্যক্তিগত জমি থাকতে পারে, ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, সেগুলো হতে পারে। আর হচ্ছে কি সরকারি খাত, সরকারি খাতে এখানে থাকবে যে একই সাথে যেমন ব্যক্তিগত মালিকানায় থাকবে, সরকারি খাতে থাকবে। যেমন সরকারি খাতে কি আছে, রেলওয়ে থাকতে পারে, সরকারি হাসপাতাল থাকতে পারে, সরকারি রেস্ট হাউস থাকতে পারে, সরকারি শিল্প প্রতিষ্ঠান থাকতে পারে। অর্থাৎ বেসরকারি যেগুলো থাকবে সরকারি সেগুলো থাকবে। আর হচ্ছে বেসরকারি খাত, একইভাবে বেসরকারি খাতও এখানে কি থাকবে, যে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতও যেগুলো থাকবে, সরকারি যেমন তোমার শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিল্প প্রতিষ্ঠান, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, সেই খাতগুলো পাশাপাশি থাকবে। আর হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগের সহাবস্থান, অর্থাৎ একই সাথে সরকারি বেসরকারি উদ্যোগ একই সাথে তোমার কি কোন প্রকল্প বাস্তবায়নে কাজ করতে পারে। যেমন আমরা মহাখালী ফ্লাইওভার জানি, বাংলাদেশের প্রথম যেটা কি হয়েছে, সরকারি বেসরকারি উভয় উদ্যোগে এটা করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই উদ্যোগটা অবশ্যই কি মিশ্র অর্থ ব্যবস্থায় থাকবে। আর হচ্ছে দাম ব্যবস্থার কার্যকারিতা, এই যে আমরা যেটা দাম ব্যবস্থা দেখে আসলাম সেই কার্যকারিতা, অর্থাৎ চাহিদা এবং যোগানের দ্বারা কি হবে, বাজারে দাম, যে আমি চিত্রটা একটু আগে দেখাচ্ছি, চাহিদা এবং যোগানের যেটা আছে, দাম যখনই কমে যাবে তখন কি চাহিদা বেড়ে যাবে, আর চাহিদা বেড়ে গেলে অটোমেটিক্যালি তখন দেখা যাবে যে পরবর্তীতে আবার কি হবে, চাহিদা বাড়ার জন্য তোমার কি দাম বেড়ে গেছে, আর দাম বেড়ে গেলে আবার কি হবে, পরবর্তীতে সেটা চাহিদা কিছু কমে আসবে। তাহলে এইভাবে অটোমেটিক্যালি একটা কি তোমার কি ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ দাম যখনই বাড়বে চাহিদা কমে যাবে কিন্তু যোগানটা বেড়ে যাবে। তাহলে বেড়ে যাওয়ার জন্য অটোমেটিক্যালি এইভাবে কি হবে, একটা ব্যালেন্স অবস্থায় দাম কমে যাবে।
আরেকটা হচ্ছে উদ্যোগের স্বাধীনতা, যে এক্ষেত্রে উদ্যোগের একটা স্বাধীনতা থাকে, যে একজন উদ্যোক্তা সে কোনটা ভোগ করবে, উদ্যোক্তা কোন উৎপাদন করবে, কি পরিমাণ উৎপাদন করবে, সেই স্বাধীনতা একজন উদ্যোক্তা অবশ্যই। একটা মুনাফা, যে এই অর্থ ব্যবস্থায় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই মুনাফা। ব্যক্তিগত যারা তারা ইচ্ছে করলে তাদের মুনাফা করতে পারবে, কারণ তার যে একটা শিল্প প্রতিষ্ঠান আছে, তাহলে সেই প্রতিষ্ঠান অনুসারে সে কতটুকু মুনাফা এখানে ভোগ করবে বা কতটুকু রাখবে, তাহলে সেই মুনাফাটা থাকবে। এবং এই জন্য কি হবে, একজন ব্যক্তি চাইবে অবশ্যই এই অর্থ ব্যবস্থায় সে সবকিছু বেশি এমনভাবে উৎপাদন করতে চাইবে যে সেই উৎপাদন করার জন্য যেন তার মুনাফাটা বেশি হয়, এই জন্য উৎপাদন সর্বোচ্চ করা যায়। তারপরে আসো যে অর্থনৈতিক পরিকল্পনা। এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে একটা অর্থনৈতিক পরিকল্পনা থাকে, কারণ সরকার এখানে থাকে, সে সরকার কি করে একটা পরিকল্পনা থাকে, অর্থাৎ সরকার মনে করে যে তোমাকে নির্ধারণ করে দেবে যে তুমি কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াবা নাকি শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়াবা, না কোন ক্ষেত্রে উৎপাদন বাড়াবা, সেবা খাতে। তাহলে এই ক্ষেত্রে সরকারের একটা পরিকল্পনা থাকে। কারণ সরকারের যদি পরিকল্পনা থাকে যে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়াবা, তাহলে সরকারের তার বাজেটের ক্ষেত্রে সেই পরিকল্পনাটাকে হবে। তাহলে সেই ক্ষেত্রে সেই পরিকল্পনা সরকার থাকবে এবং সরকার তার আনুষঙ্গিক বাজেটে যত ধরনের সাপোর্ট দেওয়ার দরকার সেগুলো থাকে, এবং সেই পরিকল্পনা অনুসারে বেশিরভাগ খাতগুলো সেটা বাস্তবায়নের দিকে। তারপরে আসো যে অবাধ প্রতিযোগিতা, যে এখানে অবাধ প্রতিযোগিতা থাকবে, এই যে ব্যক্তিগত মুনাফা থাকবে, তারপরে কি উদ্যোগের স্বাধীনতা থাকবে, এই জন্য কি সবাই সবার সাথে প্রতিযোগিতা করবে যে সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো জিনিসটা ভোক্তাকে দিয়ে সেই দামটা তারা যাতে নির্ধারণ করতে পারে এবং সেটা বাজারটা দখল করতে পারে। এই জন্য অবাধ প্রতিযোগিতা থাকবে, ভালো পণ্যটা এখানে পাওয়া যাবে মিশ্র অর্থব্যবস্থায়। একটা হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। দেখেন মিশ্র অর্থব্যবস্থায় আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই ব্যক্তিগত স্বাধীনতা। তুমি কোনটা ভোগ করবা, কিভাবে ভোগ করবা, তাহলে সেই স্বাধীনতাটা অবশ্যই এই অর্থ ব্যবস্থায় থাকে। এবং এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এইটা থাকে বলেই এটাকে আমরা কি বলে, এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র যেটা থাকছে, এটাই হচ্ছে তোমার একটা ভালো দিক, যে তুমি ব্যক্তি স্বাধীনতা নিয়ে থাকতে পারছো এবং তুমি প্রতিযোগিতার মাধ্যমে বাজারে গিয়ে যে কোনো দ্রব্য কিনে আনতে পারতেছো। তারপর হচ্ছে শ্রমিকের স্বার্থ সংরক্ষণ হয়, যে এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা যায়, কারণ সরকার এখানে একটা কি শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করতে পারে ইচ্ছে করলে, কারণ সরকার এখানে ন্যূনতম মজুরি এখানে বেঁধে দেওয়ার সুযোগ আছে, আর সেটা সুযোগ আছে বলেই এখানে শ্রমিকদের যাতে শোষণ না হয় সেটা সরকারের সবসময় নজর। আর হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, যে সামাজিক ক্ষেত্রে এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা যায়, যে সরকার ইচ্ছে করলে সামাজিক ক্ষেত্রে এখানে নিয়ন্ত্রণ আনতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে উৎপাদন ক্ষেত্রে সেটা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সরকার তার দিকে নিষেধ আরোপ করা শুরু করেছে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে দামটা নির্ধারণ করে সরকার এখানে সাধারণত নির্ধারণ করে দেয় না, যদি না দামের খুব বেশি উত্থান পতন ঘটে। মিনিমাম একটা চায়ের দোকান তারা যদি দাম একটা মিনিমাম লেভেল পর্যন্ত থাকে, তাহলে সেই পর্যন্ত সরকার সেটাকে হস্তক্ষেপ করে না, এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেটাকে নির্ধারিত হয়। আর সর্বশেষ একটা অর্থ ব্যবস্থা আছে, এখন আমরা সেখানে যাই। আমি আগে থেকে বলে দিচ্ছি, এখন মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে দেখো, আমরা ধনতন্ত্রের যে অর্থ ব্যবস্থার কথা বলেছিলাম সেখানে কি ছিল, শ্রেণী শোষণ ছিল, শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হতো না, তারপর কি শ্রেণী বৈষম্য তৈরি হতো, আয় বন্টনে অসমতা হতো, সেগুলো কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থা নেই। আবার ধনতন্ত্রের ক্ষেত্রে সমাজতন্ত্রে যেটা ছিল, তোমার ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, প্রতিযোগিতা ছিল না, উদ্যোগের স্বাধীনতা ছিল না, তাহলে সেই যে ব্যবস্থাটা সেটাও কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় অনেকটাই কি তোমাকে ওপেন করে দেওয়া হয়েছে। তাহলে এই জন্য এই অর্থ ব্যবস্থাকে আমরা কি বলবো, অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে মিশ্র অর্থ ব্যবস্থা অনেক ভালো, কারণ ওই আগের অর্থ ব্যবস্থাগুলোর যে খারাপ দিকগুলো আছে সেগুলো বাদ দিয়ে ভালো দিকগুলোকে নিয়ে করা হয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা। ক্রিটিক্যালি যখন তোমাকে প্রশ্ন করা হবে যে কোন অর্থ ব্যবস্থাটা অন্য অর্থ ব্যবস্থা থেকে ভালো, তখন তোমাকে ওই অর্থ ব্যবস্থার সমাজতন্ত্রের খারাপ দিকটা আবার কি ধর্মতন্ত্রের খারাপ দিকটা বলে তোমাকে মিশ্র কেন ভালো সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে, সৃজনশীলতা অনুমোদন আসবে। এবার আসি ইসলামী অর্থ ব্যবস্থা। দেখো এই অর্থ ব্যবস্থার পাশাপাশি সবসময় একটা অর্থ ব্যবস্থা ছিল, সেটা কি ইসলামী শরিয়া ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা। অর্থাৎ যে অর্থ ব্যবস্থা ইসলামী শরিয়া ভিত্তিক বা কোরআন ও সুন্নাহ বা হাদিস অনুসারে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। মানে এখানে ব্যক্তিগত মতামত
ব্যক্তিগত কোনো মতামত এখানে থাকবে, রাষ্ট্রীয় কোনো মতামত থাকবে, কোরআন হাদিসে যেগুলো থাকবে সেটা অনুসারে অর্থ ব্যবস্থা পরিচালনা হবে। এবং আমরা এটাও জানি যে অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এখানে অবশ্যই এই দুটোর বাইরেও আরো আছে কি জ্ঞানের উৎস আছে চারটি, কোরআন হাদিস ইজমা কিয়াস। অর্থাৎ এই যে জ্ঞানের উৎস চারটা আছে ইসলামী জ্ঞানের উৎস, তাহলে এই চারটা অনুসারে এই অর্থ ব্যবস্থাটা কিভাবে পরিচালনা হবে, তাহলে এটা হচ্ছে ইসলাম অর্থ ব্যবস্থা। তাহলে ইসলাম অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আমরা আসি। একটা হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক কি পরিচালনা হবে, অবশ্যই ইসলামী শরিয়া মোতাবেক। এখানে ইসলামের শরিয়াতে যা থাকবে, কোনটা ভোগ বা কোনটা তোমার কি ব্যবসা বাণিজ্য কোনটা করা উচিত, তাহলে শরিয়তে বা কোরআন হাদিসে ইসলাম কাছে যা থাকবে সেগুলো অনুসারে পরিচালিত হবে। তারপরে একটা হচ্ছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, যে এই অর্থ ব্যবস্থার ক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা থাকতে হবে, যে এখানে কোনো সুদ থাকা যাবে না, যে তুমি একজনকে টাকা দিয়েছো বা তোমার কোনো শ্রম নাই, সেখান থেকে তুমি কি বিনা পরিশ্রমে কোনো অর্থ উপার্জন করবা, তাহলে সেই ধরনের অর্থ ব্যবস্থা ইসলাম অবশ্যই করে না। আর হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা, অবশ্যই সম্পদের ক্ষেত্রে এখানে ব্যক্তিগত মালিকানা থাকবে, তবে সব সম্পদ থাকবে আল্লাহর নামে, এবং আল্লাহর নামে কি হবে, যে সম্পদটা ব্যক্তি থাকবে সে ব্যক্তি সেটা ভুল দখল, এটা একটা বৈশিষ্ট্য। আর হচ্ছে উদ্যোক্তার উদ্যোক্তার সার্বভৌমত্ব, এখানে উদ্যোগের ক্ষেত্রে একদম সার্বভৌমত্ব করতে হবে, অর্থাৎ সে কোনটা উৎপাদন করবে কিভাবে করবে সেই উদ্যোগটা সে এখানে গ্রহণ করতে পারবে, তাহলে সেই সার্বভৌমত্বটা অবশ্যই কি এই ইসলামী অর্থ ব্যবস্থার ক্ষেত্রে এটা দেওয়া আছে। তবে এখানে নৈতিকতার সাথে যেগুলো সম্পর্ক নাই সার্বভৌমত্ব ক্ষেত্রে, যে ধরনের উৎপাদন সেগুলো এখানে করা যাবে না। একটা হচ্ছে শ্রমের মর্যাদা, যে ইসলাম অর্থ ব্যবস্থায় অবশ্যই শ্রমের মর্যাদা রক্ষা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছিল শ্রমিককে তার শ্রমের ঘাম শুকানোর আগে তার মূল্য পরিশোধ করতে হবে, অর্থাৎ শ্রমের দাম পরিশোধ করতে হবে, তাহলে সেখানেই কিন্তু শ্রমের মর্যাদা রক্ষা হয়েছে। শ্রমিক যে তার প্রাপ্য অবশ্যই কিছু সময়ে তাকে প্রেরণ করতে হবে, ইসলাম ব্যবস্থার যেটা অন্যতম বৈশিষ্ট্য। আর হচ্ছে ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব, দেখো ভোক্তা যা খুশি এখানে ভোগ করার ক্ষেত্রে অধিকার আছে, কিন্তু নিয়ন্ত্রিত কেন, যে তুমি এখানে অবশ্যই অপচয় অপব্যয় করবে না, কারণ ইসলাম কখনো অপচয় অপব্যয়কে এখানে সমর্থন করে না। আবার তুমি এমন কিছু ভোগ করবে না যেটা তোমার স্বাস্থ্যের জন্য হানিকর হয়, যেমন মদ বা তোমার জুয়া খেলা, এই ধরনের কোনো বিষয়কে তোমার সমর্থন করবে না। সম্পদের ন্যায় বন্টন, যে সম্পদের ক্ষেত্রে এখানে ন্যায় বন্টন হয়, কারণ সম্পদ এখানে ধনীদের যে অর্থ তার অংশ গরিবদের মধ্যে বিলি করার ব্যবস্থা রয়েছে, যেটা জাকাত সিস্টেম আছে, সেই জাকাতের মাধ্যমে কি হচ্ছে ধনীদের অর্থটা সব গরিবদের মধ্যে বিলিয়ে দিবে, তাহলে সেভাবে কি হবে সম্পদের ক্ষেত্রে একটা ন্যায় বন্টন হবে ধনী এবং গরিবদের মধ্যে। আর হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যে যেটা বললাম যে অর্থ ব্যবস্থা চলবে জাকাত, অর্থাৎ এখানে যে ইসলামী শরিয়া আছে, তোমার যদি 7.5 ভরি স্বর্ণ থাকে বা 52.5 ভরি রৌপ্য থাকে, তাহলে তার সম পরিমাণ অর্থ যদি তোমার 1 বছর শেষে তোমার কাছে জমা থাকে, তাহলে তার 2.5% অবশ্যই কি করতে হবে, দরিদ্রের মাঝে বিলি করতে হবে। তাহলে সেটা হচ্ছে এই অর্থ ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে সেক্ষেত্রে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যেটা ইসলামে রয়েছে, এই জন্য কি হবে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য জাকাতের মাধ্যমে কমে আসবে, এবং সেক্ষেত্রে আমরা জানি 8টা খাতে সেই জায়গাকে ব্যয় করার জন্য খরচ করেছে, সেই 8টা খাত তোমরা অবশ্যই আমরা আশা করি জানি, মানে সেইগুলো দিয়ে আস্তে আস্তে যেন সেটাকে বা ধনী দরিদ্র বৈষম্য কমে আসে। সর্বশেষে একটা কি বায়তুল মাল গঠনের কথা বলা হয়েছে, যে বায়তুল মালটা কি এখানে যে জাকাতের যে অর্থটা থাকবে সেইগুলো দিয়ে একটা কি কোষাগার তৈরি হবে, সেখানে কি হবে সেটা দিয়ে ধনী দরিদ্র ধনীরা অর্থ দেবে, দরিদ্রদের যে কাজে লাগবে দরিদ্ররা সেখান থেকে কি সহায়তা করবে, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে, তাহলে এই বায়তুল মাল গঠনের কথা বলা হয়েছে। তাহলে এই যে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে আমরা যে অন্যান্য অর্থ ব্যবস্থার কিছু বৈসাদৃশ্য সাদৃশ্য কিন্তু আছে, তাহলে তোমরা সেইগুলো দেখলে এখানে বুঝতে পারবা যে যেমন ভোক্তার ক্ষেত্রে সার্বভৌমত্ব আছে, কিন্তু এখানে নিয়ন্ত্রিত সার্বভৌম আছে। এই অর্থ ব্যবস্থা কি তোমার অবশ্যই তোমার কোরআন হাদিস দ্বারা পরিচালিত, অন্য অর্থ ব্যবস্থায় কিন্তু এটা হয় না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এখানে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা, যেটা অন্য অর্থ ব্যবস্থা। তাহলে এই পার্থক্য গুলো আমাদের
ধারণা যদি আসে তাহলে তুমি অধ্যাপক অর্থ ব্যবস্থার সাথে তুলনা করে সেই পার্থক্যগুলো তুমি লিখতে পারবে। এবার আসি বিভিন্ন অর্থ ব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য। যে বিভিন্ন অর্থ ব্যবস্থার মধ্যে কি কি সাদৃশ্য আছে এবং বৈসাদৃশ্য আছে সেটা একটু দেখে আসি। তাহলে এখানে দেখো আমি পাশাপাশি তিনটা অর্থ ব্যবস্থা রেখেছি, এখানে ইসলাম অর্থ ব্যবস্থা নেই, একটা হচ্ছে ধর্মতন্ত্র, সমাজতন্ত্র, আর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এখানে দেখো ব্যক্তিগত আমরা খুবই সংক্ষেপে, যেমন ব্যক্তিগত মালিকানা থাকে ধর্মতন্ত্রে, রাষ্ট্রীয় মালিকানা থাকে সমাজতন্ত্রে, আর মিশ্রে থাকে কি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা। আরেকটা হচ্ছে দেখো যে গণতন্ত্রে ব্যক্তিগত মুনাফা থাকে, সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত, কিন্তু ব্যক্তিগত রাষ্ট্রীয় মুনাফা উপস্থিত থাকে কি মিশ্র অর্থ ব্যবস্থায়, ব্যক্তিগত থাকে রাষ্ট্রীয় থাকে। গণতন্ত্রের ক্ষেত্রে দেখো তোমার কি ভোগ এবং উদ্যোগের স্বাধীনতা থাকে, সমাজতন্ত্রের ক্ষেত্রে ভোগ উদ্যোগের স্বাধীনতা থাকে না। আবার মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে তোমার নিয়ন্ত্রিত হলেও ভোগ উদ্যোগের স্বাধীনতা থাকে। গণতন্ত্রের ক্ষেত্রে আবার দেখো অবাধ প্রতিযোগিতা থাকে, কিন্তু সমাজতন্ত্রের অবাধ প্রতিযোগিতা থাকে না। আর মিশ্রতে থাকে কি অবাধ প্রতিযোগিতার সুযোগ থাকে, যদি সরকার সেটাকে নিয়ন্ত্রণ না করে তাহলে সেই সুযোগটা থাকে। ধর্মতন্ত্রের ক্ষেত্রে আবার দেখো যে শ্রেণী শোষণ এবং আয় বৈষম্য সৃষ্টি হয়, কিন্তু সমাজতন্ত্রে শ্রেণী শোষণ আয় বৈষম্য সৃষ্টি হয় না। আবার মিশ্র ক্ষেত্রে কি হয়, শ্রেণী শোষণ আয় বৈষম্যকে নিয়ন্ত্রণ করা হয়, যাতে এটা খুব বেশি না হয় সরকার সেটাকে নিয়ন্ত্রণ করা হয়। আরেকটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে বাণিজ্য চক্র সৃষ্টি হয়, কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে বাণিজ্য চক্র সৃষ্টি হয়। কিন্তু আবার বাণিজ্য চক্র সৃষ্টি হয় কি মিশ্র অর্থ ব্যবস্থা বাণিজ্য চক্র সৃষ্টি হতে পারে। দাম ব্যবস্থার মাধ্যমে আবার দেখো বাজার নিয়ন্ত্রিত হয় কি গণতন্ত্রের ক্ষেত্রে, কিন্তু সমাজতন্ত্রের ক্ষেত্রে কি দাম ব্যবস্থার কোনো ভূমিকা নেই। আর মিশ্র অর্থ ব্যবস্থার ক্ষেত্রে বাজারে অবশ্যই কি দামটা কি নিয়ন্ত্রিত হতে পারে। আরেকটা দেখো সম্পদের অসম বন্টন বিদ্যমান হয় গণতন্ত্রে, কিন্তু সমাজতন্ত্রে সুষম একটা বন্টন বিদ্যমান থাকে। আর মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদটা কি ন্যায্যতার মাধ্যমে কি এটা অর্থাৎ সরকার যেটা মনে করে যে কতটুকু করলে দেশের জন্য কল্যাণ হবে ন্যায্য হবে সেটা অনুসারে সেটা বন্ধ করার চেষ্টা করে, কর বা ট্যাক্স এগুলো। তাহলে এইরকম কিছু বৈশিষ্ট্য আছে, তবে আমরা প্রত্যেকটা অর্থ ব্যবস্থায় আছে গণতন্ত্র, সমাজতন্ত্র, মিশ্র বাইসন অর্থ ব্যবস্থা, তার কিন্তু একটা মূল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সব অর্থ ব্যবস্থায় চাই অবশ্যই কল্যাণটাকে সর্বোচ্চ করার জন্য, কারণ কল্যাণ নিয়ে সব অর্থ ব্যবস্থা দেশে। তাহলে এই জন্য তাদের প্রত্যেক অর্থ ব্যবস্থার মধ্যে ধারণাগত কিছু ত্রুটি থাকলেও বা ধারণাগত কিছু ভিন্নতা থাকলেও মূল উদ্দেশ্য অবশ্যই মানুষের কল্যাণ করা, সমাজের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা, যে যেভাবে যে অর্থ ব্যবস্থা বিবেচনা করা। তাহলে এগুলো হচ্ছে মূল কথা। এবার আসি আমরা এই অর্থ ব্যবস্থা সেই জায়গাগুলো অবশ্যই শেষ হয়েছে, এখন আসি যে আমার সর্বশেষ সেকশন, সেটা হচ্ছে অর্থনীতির আমরা দুটো অংশ আছে, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর হচ্ছে সামষ্টিক অর্থনীতি। খেয়াল করো যে ব্যষ্টিক অর্থনীতি সেই শব্দটা কোথা থেকে এসেছে, এগুলো ল্যাটিন শব্দ মিক্রোস, MIKROS, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এবং মিক্রোস ল্যাটিন শব্দ থেকে এসেছে মাইক্রো, যেটার অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট, অনু। তাহলে এটা হচ্ছে ব্যষ্টিক। আর আরেকটা অংশ আছে সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, যেটা আছে কি ম্যাক্রোস, MAKROS, যেটা ল্যাটিন শব্দ থেকে এসেছে ম্যাক্রো, ইংরেজি, এবং যেটার শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, বড়, বিশাল। তাহলে সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে অর্থনীতির ক্ষেত্রে এই দুটো শাখা থাকে, এবং এই শাখাটাকে ভাগ করার ক্ষেত্রে দেখো যে আমরা যেটা জানি যে সামষ্টিক অর্থনীতি সেটা কেইনস পরবর্তীতে সেটাকে কি ডেভেলপ করছে, এবং ব্যষ্টিক অর্থনীতি আমরা প্রথম দেখেছি অ্যান্ডারসন বা অ্যাডাম স্মিথ, সেগুলোকে কিন্তু আমরা এখানে দেখছি। তাহলে সেই ক্ষেত্রে এই ভাগগুলো ক্ষেত্রে করার পরে সেগুলো উন্নয়নের ক্ষেত্রে আবার অন্যরা কিন্তু সেই অবদানগুলো এখানে রেখেছে। তাহলে এখন আসি যে ব্যষ্টিক অর্থনীতি কি। অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার একক এবং অংশ বিশেষ আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি, অর্থাৎ অর্থনীতির পুরো একটা বিষয় নিয়ে যে অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। তাহলে এখানে সামগ্রিক বিষয় নেই, অর্থনীতির অল্প বা অংশ বিশেষ নিয়ে এখানে আলোচনা করা হয়। তাহলে এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আছে দেখো যে এই হতে পারে একটা পরিবার, হতে পারে একটা ফার্ম, হতে পারে একজন ব্যক্তি, আয় হতে পারে
ব্যক্তিগত মুনাফা হতে পারে, ব্যক্তিগত সঞ্চয় হতে পারে, তাহলে এখানে সামগ্রিক বিষয় না, খুবই ছোট একটা পরিসর নিয়ে এই অর্থ ব্যবস্থা পরিচালিত হতে পারে। তাহলে এখানে খুব বেশি বড় না, খুব ছোট ছোট ভাবে, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এখানে বিশ্লেষণ করা এই অর্থ ব্যবস্থা সুযোগ রয়েছে। সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি একটা কি সামগ্রিক বিষয়, অর্থাৎ অর্থনীতির যে শাখায় একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। যে যে অর্থনৈতিক কার্যক্রমের সমষ্টিগত এবং সামগ্রিকভাবে আলোচনা করা হয় সেটা হচ্ছে সামষ্টিক। অর্থাৎ এখানে আমরা যখন বলবো যে একজনের আয় হবে না, একটা দেশের আয় হবে, জাতীয় আয় হবে, একজনের ভোগ হবে না, সামগ্রিক ভোগ হবে, অর্থাৎ সব মানুষের হবে। সঞ্চয় হলে একজন ব্যক্তির সঞ্চয় হবে না, জাতীয় সঞ্চয় হবে, সুদের হার হতে পারে, দাম স্তর হতে পারে, ভোগ স্তর হতে পারে, শিল্পের মুনাফা হতে পারে, তাহলে এগুলো একটা সামগ্রিক বিষয়। তাহলে সেই সামগ্রিক বিষয় নিয়ে এখানে আলোচনা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, কোনো একক বিষয় এখানে থাকবে না, এবং এটাকে ওভারঅল একটা বিশদভাবে সেই আলোচনাগুলো এখানে। পরবর্তী আসো যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে কিছু পার্থক্য আছে, তাহলে সেই পার্থক্যগুলো আমরা কি একটু দেখে আসি। সংগত পার্থক্য আছে, আমি সংগত এখানে বলছি না। পরবর্তীটা দেখো যে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে আংশিক ভারসাম্য কি ব্যাখ্যা করে, কিন্তু সামষ্টিকের ক্ষেত্রে অবশ্যই কি সামগ্রিকভাবে সেটাকে বিশ্লেষণ করা। মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মিক্রোস থেকে এসেছে আমরা দেখলাম, আর হচ্ছে ম্যাক্রোস কি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। তারপরটা হচ্ছে দেখো ব্যষ্টিক অর্থনীতির আওতা অথবা পরিধি ক্ষুদ্র, কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই কি আওতা পরিধি অনেক ব্যাপক বিস্তৃত। আর হচ্ছে পৃথক পৃথক ভাবে সমস্যাগুলো আলোচনা করা হয় ব্যষ্টিক অর্থনীতির, সেই ক্ষেত্রে একটার সাথে অন্যটার কোনো যোগসূত্র থাকে না, কিন্তু সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই কি পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় না, বরং সামগ্রিকভাবে আলোচনা করা হয় এবং একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। তারপর আসি ব্যষ্টিক অর্থনীতি দেশের অর্থনৈতিক ব্যবস্থার কি খণ্ডিত চিত্র তুলে ধরে, কিন্তু সামষ্টিক অর্থনীতি কি দেশের একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। যে ব্যষ্টিকতে একটা খণ্ডিত অংশ পাওয়া যায়, কিন্তু সামষ্টিকতে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। আরেকটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি দেশের পূর্ণনিয়োগ অবস্থার কি বিরাজমান বলে ধরে নেওয়া হয়, যে ধরে নেওয়া হয় দেশে কি ব্যষ্টিকে সবসময় পূর্ণনিয়োগ আছে, কিন্তু সামষ্টিকের ক্ষেত্রে কখনো দেশের পূর্ণনিয়োগ থাকে না, বেকার যে কোনো ভাবে মানুষ থাকতেই পারে। আরেকটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে দাম প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়, কিন্তু সামষ্টিকের ক্ষেত্রে একটা সার্বিক দাম স্তর নিয়ে আলোচনা করা হয়, শুধু একটা জিনিসের দাম দিয়ে। তারপরে আসো যে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে চলকের মধ্যে কোনো আন্তঃসম্পর্ক থাকে না, কিন্তু সামষ্টিকের মধ্যে কি থাকে বিভিন্ন চলকের মধ্যে আন্তঃসম্পর্ক থাকে, অর্থাৎ বিভিন্ন চলকের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা থাকবে। যেমন আমরা তোমার কি আয়ের সাথে ভোগের এবং সঞ্চয়ের একটা সম্পর্ক আছে, যেটা সামষ্টিকের ক্ষেত্রে, কিন্তু ব্যষ্টিকের ক্ষেত্রে আয় হলে আমরা অন্য কোনো কিছুর সাথে আর সেটাকে দেখাবো না। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির যে চলকের মান যদি বলা হয় সেটা বললেই আমরা ছোট মনে করবো, যেমন আয় বলতে ব্যষ্টিকে আমরা কি একজন ব্যক্তির আয় করতে পারি, একটা পরিবারের আয় করতে পারি, কিন্তু যদি সামষ্টিকে এটা বোঝা হয় তাহলে একটা কি দেশের আয়, একটা ফান্ডের আয়, সেগুলো আমরা বুঝবো। তাহলে এই বেসিক পার্থক্যগুলো রয়েছে। এখন আসি দেখো ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির কিছু পারস্পরিক গুরুত্ব আছে, যে কোন অর্থ ব্যবস্থা কোনটা তোমার কি বেশি দরকার, সামষ্টিক না ব্যষ্টিক, তাহলে সেটা আলোচনার জন্য দেখা প্রথমেই যে আমরা ব্যষ্টিককে সামষ্টিক থেকে আলাদা করা যাবে না, কারণ একটা কোনো কিছু তোমার কি গভীরভাবে বুঝতে হলে তাহলে অবশ্যই ব্যষ্টিক দরকার, আর শুধু ব্যষ্টিক দিয়ে তোমার ওভারঅল সব ধারণা পাওয়া যায় না। এই জন্য ব্যষ্টিকের সাথে সামষ্টিক দুটো একসাথে লাগে, অর্থাৎ দেশের একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করার জন্য ব্যষ্টিক সামষ্টিক উভয় বিষয় লাগে, কারণ কোনো সমস্যার মূল জায়গায় যেতে হলে ব্যষ্টিক লাগে, আর ওই মূল জায়গা দিয়ে সামগ্রিক একটা বিষয়কে যখন তুমি সমাধান করবা তখন সামষ্টিক বিশ্লেষণ অবশ্যই সেটা লাগে, যে সামষ্টিক ছাড়া সেটাকে সঠিকভাবে এখানে মূল্যায়ন করা যাবে না। আর কোন দেশের অর্থনীতির পূর্ণ অবস্থা জানতে হলে অবশ্যই তোমার দরকার হবে কি ব্যষ্টিক সামষ্টিক উভয়ই তোমার দরকার হবে। কারণ যে এখানে অনেক সময় হতে পারে মনে করা হতে পারে যে তুমি যেটা ব্যষ্টিক সেন্সে মনে করা হচ্ছে দেশের জন্য ভালো, সামষ্টিক সেন্সে না হতে পারে। মনে করো যে সঞ্চয়ের ক্ষেত্রে তুমি যদি ব্যক্তিগতভাবে সঞ্চয়টা বাড়াও তাহলে কি হলো, তুমি মনে করছো ব্যক্তিগতভাবে তোমার সঞ্চয় অনেক বাড়ছে, কিন্তু সঞ্চয় বাড়ানোর জন্য দেশের বিনিয়োগ কমে যাচ্ছে, আর বিনিয়োগ কমে গেলে দেশের অবস্থা একসময় খারাপ হবে, তখন তোমার সঞ্চয়টা আবার কমা শুরু করবে।
তাহলে এটা ব্যষ্টিক সেন্সে ভালো, কিন্তু সামষ্টিক সেন্সে কিন্তু অবশ্যই এটা দেশের জন্য বা আমার নিজের জন্য মঙ্গলজনক হবে না দীর্ঘমেয়াদে। সর্বশেষ যেটা আছে যে আমরা কখনো বলবো না ব্যষ্টিক এবং সামষ্টিক একটা আটটা প্রতিযোগী, অবশ্যই একটা আটটা প্রতিযোগী। যে ব্যষ্টিককে বুঝতে হলে সামষ্টিক দরকার, সামষ্টিক বুঝতে হলে ব্যষ্টিক দরকার। অর্থাৎ একটা দেশের সামগ্রিক কল্যাণের জন্য, দেশের তোমার কি পূর্ণ একটা কি ধারণার জন্য অবশ্যই ব্যষ্টিক সামষ্টিক দুটোই গুরুত্ব রয়েছে, তাহলে কাউকে কোনোটা থেকে আলাদা করা যাবে না। তাহলে দেখো পারস্পরিক গুরুত্বগুলো তোমার যদি আসে এইভাবে তুমি সেগুলোকে লিখতে পারবা। তাহলে সকলের শিক্ষার্থীরা আহ আমরা প্রথম অধ্যায়টা আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীতে তোমাদের অন্য কোনো স্যার দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবে। তারপরে যখন আবার আশা করছি যে শেষ হয়ে যাবে, তখন আমি আবার তোমাদের কোনো না কোনো অধ্যায় নিয়ে অবশ্যই ফেরত আসবে। এবং প্রথম অধ্যায়টা যেগুলো দিয়েছে তোমাদের 3টা ক্লাস পর পর দেখো, অবশ্যই প্রথম অধ্যায় দেখে তোমাদেরকে আহ ধারণা হবে, এবং তোমরা বাসে সেগুলো সৃজনশীল যেগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করো। আর কোনো সমস্যা হলে সেটা অবশ্যই তোমরা জানাবা, এবং পরবর্তী অধ্যায় সেটা থাকবে। এবং করোনার সময় তোমরা সবাই সতর্ক থাকো, হাত ধোও, এবং তোমরা অবশ্যই কি ধূমপান থেকে বিরত থাকো। তাহলে সেই ক্ষেত্রে আজকের মতো এখানেই আমি যে রোমান বিদায় নিচ্ছি। সবাইকে খুদা হাফেজ।